যে আলোচনায় আমরা ছিলাম যে রাজনৈতিক দলগুলো কেন কিভাবে আসলে একসময় ফ্যাসিস্ট হয়ে ওঠে। তারা ফ্যাসিস্ট হয়ে উঠে যখন তারা গণতান্ত্রিক থাকে না, যখন তারা গণতান্ত্রিক চর্চা থেকে সরে আসে, তখনই তারা ফ্যাসিস্ট হয়ে ওঠে। গণতান্ত্রিক চর্চা যদি থাকে, যেমন গণতন্ত্র তাদের শুধু নির্বাচন নয়, ভোট নয়, কিন্তু ভোটটা হলো নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয় এবং এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন এই সরকার যদি নির্বাচিত হইতো, ধরেন 2008 সালে যে নির্বাচন হয়েছিল, শেখ হাসিনা সরকার নির্বাচিত হয়েছিল, তারপর 2014 সালে যদি নির্বাচিত হইতো, 2018 সালে যদি জালিয়াতি নির্বাচন না হইতো, 2024 সালে যদি যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হইতো, তাহলে কিন্তু এই সরকার এই দানবীয় রূপ নিতে পারত না। কারণ হলো, যদি সরকারকে যারা ক্ষমতায় থাকে তারা প্রতি 5 বছর অন্তর অন্তর যদি মানুষের কাছে গিয়ে যদি ভোট ভিক্ষা করতে হয় দায়বদ্ধতা থাকে, হ্যাঁ, এবং তখন যদি মানুষ লাল কার্ড দেখাইতে পারে, তখন দায়বদ্ধতা সৃষ্টি হয়। তার মানে মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের সুখ সুবিধা, মানুষের যেগুলো মানুষের কল্যাণে, সেই কাজগুলো তাদের করতে হয়। কারণ তাদের মানুষের কাছে আবার ফিরে আসতে হবে ভোটের জন্য। আর যদি মানুষের কাছে ভোটের জন্য তাদের আসতে না হয়, তখন তারা স্বেচ্ছাচারিতামূলক আচরণ করতে পারে। এই যে তাই হয়েছে যে 2014 সালে একতরফা, 2018 সালে জালিয়াতি, 2024 সালে আবারও একতরফা। তো এতে কি হয়েছে? তাদেরকে ক্ষমতা এনেছে কারা? ক্ষমতা এনেছে প্রশাসনিক কর্মকর্তা, এক শ্রেণীর যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন। তো তারা তাদের স্বার্থই রক্ষা করেছে। তাদের স্বার্থে বিগত সরকার যে অলিগার্ড তৈরি করে গিয়েছে, তারা যদি টিকে থাকে, তাহলে গণ অভ্যুত্থানের সুফল কি আমরা পাবো? নিঃসন্দেহে না। তো তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যে অলিগার্ক, ধরেন এই যে দানব সৃষ্টি করেছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, আমাদের প্রশাসনে সেই রকম ওই যে দানব, ছোটখাটো দানব সৃষ্টি হয়েছে, কিন্তু অলিগার্ক তো সৃষ্টি হয়েছে ব্যবসায়িক মহলে। তারা আমাদের ব্যাংক লুট করেছে, তারা আমাদের ওই যে প্রত্যেকটা, এবং বড় বড় দুর্নীতি হয় কিন্তু একটা নেক্সাসের মাধ্যমে, একটা আতাত, যে এক রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা এবং ওই যে ব্যবসায়ী, এদের আতাতে বড় বড় দুর্নীতি হয়। এবং আমরা কিছু প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিলাম আমরা, কিন্তু ব্যবসায়ীদের মধ্যে যদি যারা দানব, যারা অলিগার্ক, যারা লুটপাট করেছে, যারা মানুষের এই যে লুটপাট করা, দুর্নীতি হলেও এই দরিদ্র মানুষের পেটে লাথি মারার সমতুল্য, যারা এই কাজগুলো করেছে, তারা যদি তাদেরকে যদি কোনো রকম শাস্তির আওতায় না আনা হয়, তারা যদি পার পেয়ে যায়, তাহলে কিন্তু এই যে পুরো পরবর্তীতে আমাদের এর পরিণতি কিন্তু অমঙ্গলকর হবে। কারণ অন্যায়কে যদি পার পেয়ে যায়, অন্যায় আরো উৎসাহিত হয় এবং ভবিষ্যতেও আসলে দানবীয় শাসনকাল আমরা দেখবো না, সেই নিশ্চয়তা নিশ্চয়ই আমরা পাবো না। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টে 626 জন আশ্রয় নিয়েছিল, জানিয়েছে আইএসপিআর। প্রশ্ন রাখতে চাই, তারা কারা এবং তারা এখন কোথায়? আই থিঙ্ক আমাদের প্রত্যেকটা নাগরিকের এই জানার অধিকার আছে যে তারা কারা। এবং আমি বেশ কয়েকদিন আগে আমি একটা অনুষ্ঠানে আমি দাবি করেছিলাম জানতে, তাদের একটা তালিকা চেয়েছিলাম। আমাদের দেশের মানুষের অধিকার আছে, নাগরিকদের অধিকার আছে, কারদেরকে তারা সুরক্ষা দিল এবং তারা কোন শ্রেণীর মানুষ, তারা কিছু তথ্য দিয়েছে। আইএসপিআর এর তারা যেই বক্তব্য দিয়েছে, কিন্তু তাদের একটা তালিকা প্রয়োজন আমাদের, এবং তাদের মধ্যে কতজন অপরাধী, এবং অপরাধী যদি হয়ে থাকে, হ্যাঁ শিশু, নারী, তাদের হয়তো কোনো রকম অপরাধ নাই, কিন্তু অন্য যারা, তারা অনেক পুলিশ কর্মকর্তা ছিল, তারা রাজনীতিবিদ ছিলেন, এবং তাদের অনেকে ব্যবসায়ী হয়তো ছিলেন। তো তাদের তো অনেকে অপরাধী কর্মকাণ্ড করেছেন। তো তাদেরকে কেন পুলিশের সোপর্দ করা হইল না? তাদের কেন আদালতে নেওয়া হইল না? এবং তারা কি এই ব্যক্তিদেরকে, অপরাধী ব্যক্তিদেরকে সুরক্ষা দিয়েছে? তো এটা তো, তাহলে তো তারা তো অপরাধের সহযোগী, তাদেরকে তো ওই যে বিচারের আওতায় আনতে হবে। আর শুধু তাই নয়, আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি পালিয়ে গেলেন, তো তাকে কেন পালিয়ে যেতে সহায়তা করা হলো? তিনি তো মানবতা বিরোধী অপরাধ করেছেন, এই শত শত ছেলে মেয়েকে খুন করেছেন, তো তাকে কেন
এই আমাদের সরকারি সব সুযোগ সুবিধা ব্যবহার করে, এই যে এয়ারফোর্সের আমাদের সেনাবাহিনীর সব যানবাহন ব্যবহার করে, আমাদের উড়োজাহাজ ব্যবহার করে কেন বিদেশে নেওয়া হলো? তাকে কেন আমাদের এই যে ক্যান্টনমেন্টে সেখানে অন্তরীণ রাখা হলো না? এবং তারা তো একজন অপরাধীকে দেশ ছেড়ে পালাতে সহায়তা করলেন, এবং যেসব ব্যক্তিরা তা করেছে তাদেরও বিচারের আওতায় আনাটা আই থিঙ্ক আমাদের এটা দাবি হওয়া উচিত।